প্রতিদিনকার মতো সবজি বিক্রি করে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি পেছনে মুড়েই সামনের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় একটা ব্যাগ নিয়ে দোকানের সাইডে দাঁড়িয়ে আছে। বাজার তখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। পুরো বাজারের ভিতরে আমি একাই বসে আছি। আমি অনেকটা দেরি করেই বাড়িতে ফিরি এবং দোকান গুছিয়ে বাড়িতে যেতে 11টার তো কমসে কম বাজেই, অনেকদিন 12টাও বেজে যায়। কারণ এই বাজারে সবথেকে বড় সবজির দোকানটাই হচ্ছে আমার, যার কারণে বেশি বেচা বিক্রি হয় এবং অনেক রাত পর্যন্ত থাকি। আগে আগে বাসায় গেলে কেমন অদ্ভুত লাগে। আমি এই পাশের দিকে তাকিয়েই মেয়েটার দিকে দেখে অবাক হলাম, কারণ এত রাত্রবেলা এই বাজারে কখনো কোনো মেয়ে মানুষ বাজার করতে আসবে সেটা আমার চিন্তাধারার বাইরে ছিল। সাধারণত বিকেলবেলা যখন বাজার বসে তখনই কোনো মেয়ে মানুষ আসে না, আর এখন একটা মেয়ে মানুষ আমার পাশে এসে দাঁড়িয়ে আছে এত রাত্রবেলা, সেটা দেখে আমি খানিকটা চমকেই গেলাম। তার হাতে একটা সাদা রঙের থলে আছে, বোরকা পরা, চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছে, আর তার শরীর থেকে এক ধরনের অন্যরকম ফুলের সুঘ্রাণ আসছে। সুঘ্রাণটা বেশ মিষ্টি। আমি যখন সেটা নাকে পেলাম আমার কাছে বেশ উৎফুল্ল লাগতে শুরু করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত্রেবেলা বাজার নিতে এসেছেন? মেয়েটি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার দোকানে তখনও হারিকেন জ্বলছে। আমি মেয়েটিকে বললাম, আপনি এত রাত্রে বাজার নিতে এসেছেন? সে তখন আমাকে বলল, হ্যাঁ, কিছু বাজার প্রয়োজন। আমি তখন তাকে আর কোনো কিছু বললাম না। মেয়েটি আমাকে ইশারা দিয়ে কি কি নিবে সেটা দেখিয়ে দিল। আমি সমস্ত কিছু ওজন করে তাকে দিতে লাগলাম। ততক্ষণে প্রায় দোকান বন্ধই করে ফেলেছিলাম। তারপর আমি সমস্ত জিনিস একে একে দিয়ে তার ব্যাগের ভিতরে ভরলাম। সে ব্যাগটা নিয়ে পাশে দাঁড়িয়েছিল। আমি তখন আবার একে একে করে সমস্ত জিনিস গোছাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি পাশের দিকে তাকিয়ে দেখি মেয়ে এবং সেই ব্যাগ দুজনের একজনও সেখানে নেই। সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে মেয়েটি ব্যাগ নিয়ে কোথায় গেল সেটাই আমার বুঝে আসছিল না। আশ্চর্যজনকভাবে আমি এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলাম, কারণ বাজারের ভেতর দিয়ে যে পাকা রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা ধরে সে যদি যায় তবুও তার এখান থেকে অন্ততপক্ষে অদৃশ্য হতে সর্বনিম্ন হলেও 2 মিনিট সময় লাগবে। আর যদি এই দোকানের পেছন সাইড দিয়ে নেমে যায় তাহলে হয়তো দেখা যাবে না। আমি পেছন সাইড সহ আশেপাশের সমস্ত জায়গায় দেখলাম, কারণ সে ব্যাগ ভর্তি বাজার নিয়ে কোনো টাকা পয়সা দিয়ে যায়নি। এটাই আমার মূলত রাখছিল। এত রাত্রেবেলায় এরকম অদ্ভুত গ্রাহক আমার ভীষণ মেজাজ খারাপ হতে লাগলো। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজকে আমরা জানব রানার জীবনের ঘটনাটির শেষ পর্যন্ত অবশ্যই আপনারা থাকবেন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আপনি যদি আপনার জীবনের গল্প এবং ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদেরকে গল্প পাঠাতে পারেন। সেই সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা সেখানে জয়েন হয়ে আপনাদের অভিমত এবং আপনাদের গল্প আমাদের সঙ্গে চাইলে শেয়ার করতে পারেন। আপনাদের গল্প দ্য মেগাবক্স টিম অবশ্যই অডিয়েন্স পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি রানার জীবনের ঘটনায় চলে যাই। আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম, কিন্তু কোথাও সেই মেয়েটিকে আমি পেলাম না। সত্যিই মেজাজটা বেশ খানিকটা খারাপ হলো। আশেপাশে আবার অনেকখানি খোঁজাখুঁজি করে আমি আমার দোকানে আসলাম। এই শেষ সময়ে একে তো সে এসে পুরো দোকান খুলিয়েছে, তারপর 1 সেকেন্ডের ভিতরে সে উধাও হয়ে গেল কোথায়। আমি শুধুমাত্র তাকে বাজারের ব্যাগটা তার সামনে দিয়ে সামনে একটু ঘুরেছি। পাশে তাকাতে দেখি মেয়েটা সেখানে নেই। ব্যাগ শুদ্ধ সে হাওয়া হয়ে গিয়েছে। এত দ্রুত সময়ের মধ্যে সে কোথায় গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। কোথাও কি লুকিয়ে পড়েছে? কীভাবে সম্ভব? 10 সেকেন্ডের ভিতরে তার যেতে হলো তো শব্দ করে যেতে হবে, কারণ তার পায়ে যে জুতো ছিল সেটা পরে খুব দ্রুত গতিতে সেখান থেকে যেতে পারবে না। যাই হোক, মেজাজ খারাপ নিয়ে হারিকেনটা নিভিয়ে দোকানটা বন্ধ করে হাতে থাকা টর্চ লাইটটি নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আমার দোকানটা খোলামেলা ছিল, যার কারণে পর্দা দিয়ে ঢেকেই চলে আসি, আর পরের দিন বিকেলবেলা আবার যাই। সকালে অনেক সময় বসি, যদি হাটের দিন হয় তাহলে সকাল সকালে বসা হয়। আর সারাদিন আমার ক্ষেত আছে, সেখানে মূলত কাজ করি। কাজ করে বিকালের দিকে আমি বাজারে গিয়ে বসি। অনেক সময় আমার ছোট ভাই আছে, সেও সেখানে বসে। ছোট ভাই থাকলে সেদিন আমি আর যাই না। যাই হোক, আমি মেজাজ খারাপ করে বাসার দিকে চলে আসলাম।
আমার একটা সাইকেল ছিল, বাড়ি থেকে বাজারটা খুব বেশি দূরে না, 1.5 কিলোমিটার দূরে, যার কারণে সাইকেল দিয়ে যাতায়াত করতে আমার সব থেকে সুবিধা হতো। আমি সাইকেল দিয়ে যখন বাড়ির দিকে ফিরছিলাম তখন কেন যেন আমার মনে হচ্ছিল যে আমার পেছন পেছন কেউ হেঁটে আমার সঙ্গে আসছে। আমি আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম এবং সেই অদ্ভুত সুঘ্রাণটা আমার নাকে আবার বাতাসে ভেসে আসতে লাগলো। এরকম সুঘ্রাণ আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির গা থেকে আসছিল। তার মানে কি মেয়েটি আমার পেছনে আছে? আমি সাইকেল থামিয়ে পেছন দিকে লাইট মারলাম, কিন্তু আশেপাশে ত্রিসীমানা পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। সেই মুহূর্তে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। আশ্চর্য হয়ে এদিকে ওদিকে লাইট মারতে লাগলাম। জ্যোৎস্না রাত ছিল, তবুও অন্ধকার ছিল, পুরোপুরি জ্যোৎস্না না, সবেমাত্র অর্ধেকটা জ্যোৎস্না উঠেছে। আমি তখন সেই সুঘ্রাণ বারবার নাকে পেতে পেতেই বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। বাড়ির কাছাকাছি যখন আসলাম তখন আচমকা পেছন দিকে মুড়তেই খেয়াল করলাম আমাদের বাড়ির রাস্তার যে মোড় আছে সেই মোড়ের ওখানে সাদা জামা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে এবং আধো জ্যোৎস্নায় খানিকটা দেখতে পেয়েছি, যার কারণে দেখে ভয় পেয়ে আমি তাৎক্ষণিক লাইট মারলাম, কিন্তু সেখানে তখন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। আশ্চর্য হয়ে তখন রাত 12টা বাজে। আমি খুব দ্রুত গতিতে সাইকেল নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। সাইকেলের বেল শুনতেই আমার মা ঘর থেকে বেরিয়ে আসলো। তারা এখন পর্যন্ত না খেয়েই বসে আছে। বেশিরভাগ সময়ই তারা এরকমটাই করে। আমি তাদেরকে নিষেধ করেছি যেন তারা এরকমটা না করে, কারণ আমার আসতে কত দেরি হয় না হয়। মা বলে কি যে এত দেরি করে বাজারে থাকার দরকার কি? মূলত হচ্ছে বাজারে থাকতেই ভালো লাগে, বাড়িতে এসে আর কি করব, বসেই থাকবো না হয়। বাজারে যত বেচা কিনা হবে ইনকামটা ততখানি বাড়বে, এই জন্যই মূলত এমনটা করা হয়। বাড়িতে এসে মা খাবার দিল, ছোট বোন ততক্ষণে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ছোট ভাই যে কিনা পড়াশোনা করে সেও ঘুমিয়ে পড়েছে। আমার বাবা নেই। বাড়িতে এসে খেয়ে তারপর বিছানায় এসে শুলাম। আজকের ঘটনায় আমার বেশ খানিকটা মেজাজ খারাপ হয়েছে, কারণ প্রায় 200 টাকার বাজার মেয়েটা থলিতে ভরে নিয়ে গিয়েছে, তারপর তার কোনো হদিশ নেই এবং পাত্তা নেই। আজকে এরকম ঘটনা কেন ঘটছে আমার সঙ্গে সেটা নিয়েই আমার মেজাজটা বেশ খারাপ ছিল। ততক্ষণে আচমকা আমার ছোটবেলার কথা মনে হলো। আমার আব্বাজান যখন বেঁচে ছিলেন তিনি একজন কৃষক ছিলেন। কৃষক হলেও তিনি আমাদের কোনো শখ আহ্লাদ অপূর্ণ রাখেনি। কৃষক থাকার পাশাপাশি তিনি বাজারে গিয়ে নানান ধরনের শাকসবজি এবং এগুলো বিক্রি করতেন, এবং আমি বর্তমানে যে জমিতে চাষ করছি সেই জমিতে তিনি ফসল ফলাতেন, সবজি ফলাতেন, এবং আমাদের একটা পুকুর ছিল। মূলত আমাদের কোনো কিছু কিনে খাওয়া লাগতো না। সব মিলিয়ে আমার জীবনটা ছোটবেলায় বেশ ভালো ছিল। আব্বা আমাকে প্রতিদিন ওই হাটে নিয়ে যেত, তারপর মিষ্টি কিনে দিত, আইসক্রিম কিনে দিত। সেসব নিয়ে আমার বেশ স্মৃতি আছে। ওই সময়টাতে সাধারণত বিদ্যুৎ আমাদের অঞ্চলে বা এলাকায় ওরকম ভাবে ছিল না। আজকে থেকে প্রায় 15 বছর আগের কাহিনী। কারেন্ট ঠিকঠাক মতো থাকতো না। আমি তখন সদ্য যুবক এবং বাজারে এসব কাঁচামালের ব্যবসা করি। সব মিলিয়ে ছোটবেলার এইসব ঘটনা মনে পড়ে কিঞ্চিত মনই খারাপ হলো। আমি ওই রাত্রবেলা তখন এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে আমাকে যেতে হয় হচ্ছে আমি যে ফসলের জমিতে কাজ করি সেখানে। আমাদের 2-3 বিঘা জমি ছিল। সেখানের একটা জমিতে আমি মূলত সবজি চাষ করতাম, আরেকটা জমিতে ওই টুকটাক সারা বছর খাওয়ার যে ফসল সেগুলো চাষ করতাম, আর আরেকটা জমি সেটা ওরকমভাবে ফাঁকা পড়ে থাকতো। মাঝে মধ্যে সবজির চাষ করতাম, কারণ সবজি তো সেখানে সবসময় লাগানো যায় না। এখন আমি যে জমিতে কাজ করি সেখানে সবজি লাগানো। বেশিরভাগ সময় এখান থেকেই আমি মূলত আমার দোকানে সবজি তুলি, আর যে সময় অফ সিজন থাকে সবজি টবজি এখানে খুব একটা থাকে না, সেগুলো আমি আড়ত থেকে নিয়ে আসি। এখনও আড়ত থেকে আনতে হয়, সেগুলো মাঝে মধ্যে আমার ছোটো ভাই করে, আবার আমাকেও করতে হয়। সকালবেলা খানিকটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম আমাদের জমির দিকে। জমিটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল, যেহেতু সবজি বাগান সেহেতু এই বাড়ির কাছের এই জমিটাতেই আমি সবজির চাষাবাদের জন্য বেছে নিয়েছি। জমিটার চারপাশে ঘিরে লাগানো হচ্ছে ধুন্দল, চিচিঙ্গা, উশি এই জাতীয় সমস্ত কিছু। মাঝখানে একপাশে মরিচ গাছ, বেগুন গাছ এবং অন্যান্য যত সবজি আছে সেগুলো। আমাদের পুকুরের পাড়ে বরবটি, শিম এবং পুঁইশাক জাতীয় আরও অনেক জাতীয় সবজি তখন আমি লাগাতাম। আর যা মূলত হচ্ছে গিয়ে বাইরে থেকে আনতাম সেগুলো বাইরে থেকে এনেই বিক্রি করতাম। এই হচ্ছে আমার বাগান। সব মিলিয়ে এটা করেই মূলত হচ্ছে গিয়ে আমি আমার জীবিকা করতাম, আর অফ সিজনে আড়ত থেকে মাল এনে তখন বিক্রি করতাম। আমার দোকানটা মোটামুটি বাজারে বেশ প্রসিদ্ধ ছিল। দুপুর পর্যন্ত কাজ করে আজকের যেসব সবজি বাজারে নিয়ে যাব সেসব সবজি তুলে আমি নিয়ে আসলাম বাড়িতে। ঝুড়ি ভরে খাঁচি রেখে দিয়েছি। যাওয়ার সময় ভ্যানে করে নিয়ে যেতে হবে, আর এই ভ্যান দিয়ে পৌঁছে দিবে হচ্ছে আমার ছোট ভাই। আমি ওকে বললাম যে তুই যা, গিয়ে বাজার খোল, তখন আমি আসছি। আমি ওকে পাঠিয়ে দিয়ে তখন বাড়িতে একটু বিশ্রাম করলাম।
বিশ্রাম করে সন্ধ্যার দিকে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে তখন বাজারে বসলাম, প্রায় 10টা পর্যন্ত বাজার সদাই করলাম, মানে বিক্রি করলাম। ছোটো ভাইকে আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ভ্যান সমেত। তো তখন চলে গিয়ে এবং আমি সেখানে কিন্তু বাজার করছি। তো সেই মুহূর্তে রাত তখন 10টা সাড়ে 10টা হবে। এই মুহূর্তে বাজার প্রায় ফাঁকা এবং আমি সবার শেষে যাই, এটা বাজারে সবাই জানে, এবং বাজারের দু একটা দোকান দূর দূরান্তে খোলা আছে। তো ওই মুহূর্তে হচ্ছে আমি আবার দোকানটা গোটাবো, ঠিক সেই মুহূর্তে আমার নাকে অদ্ভুত সেই ফুলের সুঘ্রাণটা আবার ভেসে আসতে লাগলো। আমি ডান দিকে তাকাতেই খেয়াল করলাম সেই মেয়েটি আমার দিকে হেঁটে আসছে। মেয়ে নাকি মহিলা সেটা বোঝা যাচ্ছে না। আমার ভীষণ রাগ হলো। আমি মেয়েটি কাছে আসতেই তাকে ধমকের সুরে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই সে আমার দিকে একটা টাকার নোট এগিয়ে দিল, দিয়ে আমাকে বলল, এই হচ্ছে আপনার কালকের টাকা। আপনি রেগে আছেন আমি জানি, তবে কালকে আমি একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম বলে আপনার টাকাটা দিয়ে যেতে পারিনি, আপনি কিছু মনে করবেন না। আমি অনেক কড়া কথা ভেবে রেখেছিলাম যে টাকা না দিয়ে এত বড় ব্যাগ ভর্তি সবজি আপনি নিয়ে গেলেন, এটা কি ঠিক করেছেন? মেয়েটি তার আগেই আমার মুখ বন্ধ করে দিল। আমি টাকাটা নিয়ে খুচরা দিতে যাব, ঠিক তখনই সে বলল, আজকে আমাকে আরও কিছু সবজি দিন, আমার আরও কিছু সবজি লাগবে। তাই বলে সে ব্যাগটা এগিয়ে দিল। তারপর আজকের টাটকা ফল, তারপর সবজি, আমাদের এখানে পেয়ারাও আছে, সেই পেয়ারাগুলো আমি বিক্রি করি। তিনি আমাকে বললেন ফল দিতে, যে কটা ফল আছে সবগুলো নিলেন এবং সেই সঙ্গে সবজি নিলেন ব্যাগ ভর্তি করে। তারপর আমি আবার যখন টাকাটা ভাঙিয়ে তাকে দিতে যাব, মানে যতটুকু টাকা সে ফেরত পাবে, সেটা দিতে গিয়ে সামনে দাঁড়িয়ে দেখি সে নেই। আশ্চর্যজনকভাবে আশেপাশে খুঁজতে লাগলাম। আজকে কিন্তু খুব বেশি দেরি হয়নি, গতকালকের এরকম 10-15 বা 20 সেকেন্ড দেরি হয়েছে খুঁজে বের করতে, এর মধ্যে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। এটা আমার কাছে বেশ আশ্চর্যজনক লাগতে শুরু করলো। আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। আশ্চর্য তো, এরকম ঘটনা কিভাবে ঘটছে? সব মিলিয়ে আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। আমার কোনো কিছুই যেন বোধগম্য হচ্ছিল না। আমি আশেপাশে আবার খুঁজতে লাগলাম। যাওয়ার সময় এক ভাই ছিল, তার নাম হচ্ছে বাকি বিল্লা। তো তিনি আমাকে বললেন যে, কি ব্যাপার রানা ভাই, আজকে কি যাবেন না? আমার কপালে ঘামের ছাপ দেখে সে বলল, কি ব্যাপার রানা ভাই, এত ঘামছেন কিসের জন্য? আমি তখন বললাম, না তেমন কিছু না। আমি তো তাকে এটা বলতে পারছি না যে একজন মহিলা রাত্রেবেলা এসে আমার কাছ থেকে বাজার নিয়ে সে আচমকা গায়েব হয়ে যায়, কিন্তু গায়েব হয়েছে কোথায় যায় কিছুই তো বুঝতে পারি না। আমি তাকে জিজ্ঞেস করবো সেটা না ভেবেই তখন বললাম, এই তো যাবো ভাই, দাঁড়ান আমি আসতেছি। তাই বলে দোকানটা বন্ধ করলাম। বন্ধ করে বাকি বিল্লা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসলাম। আজকে আসার পথে তেমন কোনো সমস্যা হলো না, সে সুঘ্রাণও পেলাম না, আর সে অদ্ভুত জিনিস যেটা আমি গতদিন আমাদের রাস্তার মোড়ে দেখেছিলাম সেটা আমি দেখতে পেলাম না। তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রোজকার মতো খাওয়া দাওয়া করে শুলাম বিছানায়। আমি দক্ষিণের জানালাটা সাধারণত খুলে রাখি, কারণ ওদিক দিয়ে বাতাস আসে, আর ওই সময়টাতে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ওই বাতাসই ভরসা ছিল। যেদিন বাতাস থাকতো না সেদিন পাখা বাড়ানো লাগতো, পাখা দিয়ে আমাদের বাতাস করতে হতো। দক্ষিণে বাতাস আসতো যা কিনা খুব ভালো লাগতো। দুদিনও জানলা বন্ধ করে জানলা খুলে দিয়ে শুয়েছি। আচমকা রাত্রির 1টা কি 1:30 হবে, সেই মুহূর্তে সেই তীব্র সুঘ্রাণে আমার নাকটা একদম ভরে যাচ্ছিল। তখন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি ডান দিকে তাকিয়ে দেখি জানালার ওপাশে কোনো একটা মেয়ে কোনো একটা অদ্ভুত সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে, তার গায়ে জিলজিল করছে। আমি ভালোমতো তাকাতেই দেখলাম মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ভালোমতো চোখ কুঁচলে জানালার কাছে এসে দাঁড়ালাম। তখন ওই ঘ্রাণটা তীব্র ছিল। আশ্চর্য হয়ে আমি জানালার দিকে তাকিয়ে আশেপাশে তখন ঘুরে ফিরে দেখছিলাম। সেই মুহূর্তে যদি আমি জানালা বন্ধ করে দিই তাহলে গরম লাগবে, এদিকে জানালা বন্ধ করতে পারছিলাম না, আবার এরকম একটা জিনিস দেখেছি যা কিনা আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে। আমি কি করবো কিছু ভেবে উঠতে না পেরে সত্যি সত্যি জানালাটা বন্ধ করে দিলাম। তারপর ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। যে গরম ছিল তাতে ঘুম আসছিল না। এমনিতে যেদিন বাতাস থাকে না সেদিন পাখার বাড়ি দেই, তবে আজকে একটু যেন বেশি গরম লাগছে। তখন আমি পাখা বেরোতে লাগলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না। সেই মুহূর্তে আমি খেয়াল করলাম আচমকা পুরো ঘরটা যেন শীতল হয়ে গেল, এত শীতল যেন এসির বাতাসও ফেল। আমি একবার এসিতে গিয়েছি, শহরের একটা দোকানে একবার গিয়েছিলাম, সেখানে এরকম এসি ছিল। আমি দেখলাম আমার পুরো রুমটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এরকম ঠান্ডা কিসের জন্য হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। আশ্চর্য হয়ে আমি আশেপাশে তাকাতে লাগলাম। পরে ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, এই জন্য বাতাস ঠান্ডা হয়ে গিয়েছে, প্রকৃতি ঠান্ডা। তারপর আমি শুয়ে পড়লাম। শোয়ার সময় আমার নাকে কেমন যেন অদ্ভুত ঘ্রাণ বারবার ভেসে আসছিল। আমি যখন ঘুমলাম তখন আমি স্বপ্ন দেখলাম যে আমার রুমের ভিতরে কেউ হাঁটাচলা করছে এবং আমাকে ডাকছে। সেই মেয়েটি, বোরকা পরা মেয়েটি। আমি তখন লাফ দিয়ে উঠে পড়লাম। তখন ভোর হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমার রুমের সেই ঠান্ডা ভাবটা অনেকটা কেটে গিয়েছে, আর আমার তেমন গরমও লাগছে না। আর ওদিক দিয়ে জানলাটাও খোলা। আশ্চর্য হয়ে আমি জানলার দিকে তাকিয়ে রইলাম। কি অদ্ভুত, জানালা খোলাকে কে জানলা খুলেছে? আর আমার ঘরের দরজা তো বন্ধ করা ছিল। আমি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম
ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ করা, তবে জানালাটা কে বন্ধ করলো সেটা তো কিছু বুঝতে পারছি না। আমি আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি আমার ঘরে ঢুকেছিলে? মা বললো যে তুই তো ঘরের দরজা লাগাই ঘুমাস, তোর ঘরে যাবো কিভাবে? আর বললাম জানালা কি খুললো তাহলে? মা বললো তুই খুলছিস, খুলেও তো রাখছিস, আর এই গরমের ভিতর জানালা লাগাই কে? তুই জানালা লাগাইছিলি কোন সময়? আমি বললাম না না কিছু না। সব মিলিয়ে আমার সঙ্গে কেমন যেন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। এরকম ঘটনা সত্যি এর আগে আমার সঙ্গে কখনো ঘটেনি। এগুলো দেখে আমি কিঞ্চিত অদ্ভুতভাবে বোকা বনে যাচ্ছিলাম। আমি তখন সকালবেলা উঠে আড়তে চলে গেলাম, কারণ আজকে আড়ত থেকে বেশ কিছু সবজি আনতে হবে। আড়ত থেকে সবজিগুলো এনে দোকানে রাখলাম, রেখে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলাম। দুপুরের দিকে সবজি কাটতে যেতে হবে। গতকালকে যেসব সবজি এনেছিলাম সবগুলো বিক্রি হয়ে গিয়েছে, মরিচ তুলতে হবে, সেই সঙ্গে আরও যেসব সবজি আছে সেগুলো তুলে নিয়ে বাজারে যেতে হবে। আর আজকে মূলত ছিল হচ্ছে হাটের দিন। আজকে ফিরতে বেশ খানিকটা রাত হবে, সেটা বাড়িতে বলে গেলাম। যেদিন মূলত হাটের দিন থাকে সেদিন সকাল সকাল আড়তে গিয়ে নানান ধরনের বেশি সবজি আনতে হয়, কারণ ওদিন বেশি বিক্রি হয়। এই কারণে ওদিন আড়তে যাই। আমাদের এখানে মোট 2 দিন হাট বসে, রবিবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন মূলত হচ্ছে আড়ত থেকে বেশি সবজি আনতে হয়, এবং ওই 2 দিন আমি বেশি সবজিও কাটাই করে নিয়ে যাই। আজকে মরিচ, সেই সাথে উশি, চিচিঙ্গা, করলা আর যা যা জিনিস আছে সেগুলো বেশি ঝুড়ি ভর্তি করে নিয়ে গেলাম, কারণ আজকে অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে মানুষ হাট করতে আসবে এবং বেশি বিক্রি হবে। সেই আশায় আমি সমস্ত কিছু নিয়ে গেলাম, এবং সন্ধ্যার পর থেকে আমি বাজারে গিয়ে বসলাম। আজকে যেন একটু বেশি বেচা বিক্রির একটা তোড়জোড় ছিল। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে কেনাকাটা করছে। কেনাকাটা করতে করতে এবং হাট শেষ হতে হতে তখন প্রায় রাত 12টা বাজে। সাধারণত হাটের দিনগুলোতে এত বেশি দেরি হয়, আর গ্রামের হাটে এত জমজমাট থাকে শুধুমাত্র বড় কোনো হাট হলে। আর আমাদের এখানের হাটটা ছিল অনেক বড়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো, যার কারণে আমি অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। ম্যাক্সিমাম টাইম 10টার দিকেই বাড়িতে চলে যেতাম, আর হাটের দিন হলে একটু বেশি থাকা হতো। তো রাত তখন 12টা বাজে। আমার বাড়ি কাছে ছিল বলে আমি বেশি রাত পর্যন্ত সবজি যতক্ষণ না পর্যন্ত বিক্রি হয় ততক্ষণ পর্যন্ত বসে থাকি। মোটামুটি 10টা পর্যন্ত বেচা বিক্রি বন্ধ হয়ে যায়, তবে যে হিসাব নিকাশ আর এটা ওটা করতে করতে প্রায় 12টাই বেজে যায়। ওই সময়ও আশেপাশে কেউ ছিল না, সকলে চলে গিয়েছে বাড়িতে। বাজারে দিয়ে একটা ভ্যান ট্যান সাইকেল টাইকেল আছে, তাও ওই পাশে। আর আমি যে পাশে বসি সেই পাশে একদম ফাঁকা। আশেপাশে দোকানপাটও সব বন্ধ করে দিয়ে চলে গিয়েছে। হিসাব নিকাশ কমপ্লিট করে আমি দোকান বন্ধ করতে যাব, ঠিক সেই মুহূর্তে আবার সেই আশ্চর্য ঘ্রাণটা আমার নাকে ভেসে আসলো। আমি খেয়াল করলাম আমার দোকানের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই মেয়েটার গায়ে আজকে কালো রঙের কোনো বোরকা নেই, সাদা রঙের ধবধবে এক ধরনের চাকচিক্যময় জামা পরা, এবং সেই জামা থেকে এক ধরনের আলো বের হচ্ছে। জামাতে যেন হীরা দিয়ে তৈরি এবং পুঁথির কাজ করা, তাতে আলো পড়তেই যেন সেটা বিকিরণ করছে। আমি তখন মেয়েটির চোখের দিকে তাকালাম। আজকে মেয়েটির চোখ বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখে গাঢ় কাজল নিয়েছে, সেই সঙ্গে সে মুখে একটা নাকাপ পরে রেখেছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি যে গতকালকে টাকা না নিয়ে চলে গেলেন, এটা কেন? আপনি কি করছেন বা কেন করছেন সেটা তো কিছু বুঝতেই পারছি না। আপনি আসেন, এসে টাকা পয়সা না নিয়ে চলে যান, আবার কোনোদিন টাকা না দিয়ে চলে যান, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল যে আমি এসে সবজি নিতে, আর কি করব। আমি তখন বললাম, প্রত্যেকদিন এই যে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে যান, এগুলো কি করেন? মেয়েটির কণ্ঠ যে মিষ্টি ছিল সেটা প্রথম দিন থেকে আমি বুঝতে পেরেছি। আমি তখন মেয়েটিকে বললাম যে আপনি এত রাত্রেবেলায় বাজারের বেলা কেন আসেন? যখন বাজার বসে তখন আসেন না কিসের জন্য? মেয়েটি তখন বলল, তখন তো আমি আসতে পারি না, যদি আসতে পারতাম তাহলে অবশ্যই আসতাম, আমাকে একটা সাহায্য করবেন? আমি বললাম, কি সাহায্য? মেয়েটি তখন বলল, আজকে আমি টাকা আনিনি, তবে আপনি চাইলে আমাকে সবজি দিতে পারেন, আমি আগামীকালকে এসে আপনার টাকা দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় কোনো ব্যাপার না, কিন্তু এত রাত্রেবেলা আপনি কোথায় থাকেন আপনি বলুন তো? মেয়েটি আমার প্রশ্নের উত্তর দিল না। সে ডান দিকে হাত বাড়িয়ে বলল, এদিকে থাকি। ওদিকটা হচ্ছে আমার গ্রাম। আমার গ্রামে এরকম একটা মেয়ে রাত্রেবেলা সবজি নিতে আসে, অথচ আমি চিনি না। আমি তাকে বললাম। সে তখন বলল, আপনি চিনবেন না, এদিক থেকে অনেকটা দূরে, এবং সে জায়গায় মানুষরা কেউ যেতে পারে না। এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন যেতে পারে না? আর আপনি এত রাত্রেবেলা একটা মেয়ে মানুষ হয়ে? সে তখন আমাকে ইশারা দিয়ে বলল, আমি আসি, লাগে তাই আসি, আর মেয়ে মানুষ বলে কি আসতে পারি না? তারপর আমি বললাম, না, এত রাত্রেবেলা সাধারণত কেউ আসে না। আচ্ছা যাই হোক, আপনি নিতে চাইলে নিতে পারেন, সমস্যা নেই আমার। তারপর আমি তাকে বেশ খানিকটা সবজি দিয়ে ব্যাগ ভর্তি করে দিলাম। সে সবজিটা নিয়ে হাঁটতে শুরু করলো, এবং খানিকটা দূরে গিয়ে অন্ধকারে সম্পূর্ণ মিলিয়ে গেল। তখনও সেখানে আলো ছিল, কিন্তু আচমকা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া দেখে আমি তখন ভয় পেয়ে গেলাম, কারণ এখন তো আমি তাকে দেখেছি,
সে একদম আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। কারণ তাকে যেতে হলে, অন্ধকারে মিলতে হলে আরেকটু সামনে যেতে হবে, কিন্তু তার আগেই সে সেখান থেকে গায়েব হয়ে গেল। আমি তখন ভয়ে সেখান থেকে উঠে পড়লাম। উঠে সবজির মার্কেট সেরকম ভাবে রেখেই আমি সাইকেলটি নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আমি যে পরিমাণ ভয় পেয়েছি, এরকম ভয় সত্যি এর আগে আমি কখনো পাইনি। এই মেয়েটি কোনো মানুষ না সেটা আমি বুঝতে পারছি, এবং আশ্চর্য হয়ে আমি তখন খুব দ্রুত গতিতে সাইকেল চালিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে যখন আমি এসে দাঁড়ালাম, তখন আমার মা হাঁপাতে দেখে বলল, কি হয়েছে? আমি তখন বললাম, মা কিছু হয়নি, আমাকে খাবার দাও, খিদে লেগেছে। আমি তখন এসে খানিকটা স্বাভাবিক হয়ে ফ্রেশ হয়ে তখন খেতে লাগলাম। আমার মনের মধ্যে তখন অস্থিরতা কাজ করছিল। কয়েকটা দিন ধরে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, কিন্তু ঘটনাগুলো এরকম কেন ঘটছে সেটাই যেন আমি বুঝতে পারছি না। ওই দিন রাত্রেবেলা আমার শরীরটা একটু খারাপ হলো, আমি ঘুমিয়ে পড়লাম, খুব দ্রুত ঘুমিয়ে পড়লাম। আমি ঘুম থেকে উঠে বসে দেখি যে আমার ঘরের ভিতরে কেউ হাঁটাচলা করছে, এবং বাইরে যে পূর্ণিমার আলো ছিল সেই আলোতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তখন আমি ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে কে আমার রুমের ভিতরে, কে হাঁটাচলা করছে? কেউ কোনো প্রশ্নের উত্তর দিল না। আশ্চর্যজনকভাবে আমি তাকিয়ে আছি, কেউ হাঁটাচলা করছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং সাদা জামা পরা কেউ তাকিয়ে আছে। আমি তখন জোরে চিৎকার মারলাম, কিন্তু আমার চিৎকারের শব্দ গলা দিয়ে যেন একদমই বের হচ্ছিল না। আমি আচমকা একটু চোখ কষলে সামনের দিকে যখন তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই, এবং আমি সঙ্গে সঙ্গে সেখানে অচেতন হয়ে পড়ে গেলাম। আমি কতক্ষণ ঘুমিয়েছি জানি না, বেলা তখন 10টার বেশি হবে। আমার ঘুম ভাঙলো। আজকে ঘুম থেকে উঠে খানিকটা ফ্রেশ লাগছে, তবে আজকে বাজারে যেতে হবে। হাট যেহেতু নেই, সেহেতু আজকে দোকান খুলব না বলে সিদ্ধান্ত নিলাম। আর সবজি একটা ফুরিয়ে গিয়েছে, আরও তো সকালবেলা যায়নি, আরও তো মিস হয়ে গিয়েছে, যার কারণে আজকে ভাবলাম যে খেতে খানিকটা কাজ করব। আমি এবং আমার ছোট ভাই ও তখন স্কুল থেকে ফিরে আমার সঙ্গে বাজারে চলে গেল, মানে আমাদের খেতে চলে গেল কাজ করার জন্য। আমি এবং আমার ছোট ভাই বিকাল 5টা পর্যন্ত কাজ করলাম। আরও বেশ কিছু কাজ আছে, যার কারণে ছোট ভাইকে বললাম, তুই বাসায় গিয়ে পড়তে বস, আমি দেখি আসতেছি একটু পর। ও আমাকে লাইটটা দিয়ে তখন চলে গেল, বললো আচ্ছা ঠিক আছে। বেশ কিছু কাজ ছিল, যার কারণে আমি প্রায় সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত সেখানে কাজ করলাম। ততক্ষণে অন্ধকার নেমে চারিদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে। আশেপাশে কোনো কৃষক নেই। দূরে একটা সেলো মেশিন চলার কাজ শব্দ হচ্ছে, তবে সেই সেলো মেশিনটা অনেক দূরে, আশেপাশে কোনো মানুষ নেই। আমি সর্বশেষ কাজ শেষ করে যখন নালাটা কেটে দিয়ে বাড়ির দিকে আসতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম আমার জমির বাইরে যে হাতাল ধরে আমি আসবো, সেই হাতালের ওপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং এটা সেই মেয়েটি যে কিনা প্রত্যেকদিন আমার দোকানে বাজার করার জন্য আসে, এবং গতকালকে যে জামাটা পরে এসেছিল ঠিক সেই জামাটাই। আমি তখন তার দিকে আলো মারলাম, আলো মারতেই আমি দেখলাম সেই নাকাব পরা মেয়েটি আমার এখানে দাঁড়িয়ে আছে। আমি কিছু ভেবে উঠতে না পেরে চিৎকার করে পেছনের দিকে দৌড় মারলাম। অনেকটা দৌড়ে যখন আমি সেই স্যালো মেশিনের কাছাকাছি এসে পৌঁছালাম, আমি দেখলাম আমাদের এখানকার নবীন কাকা সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে বললাম যে কাকা। সে আমাকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে? আমি বললাম, কাকা কিছু হয়নি, তুমি বাড়ি যাবে না? কাকা বলল কি যে হ্যাঁ এখনই যাবো, তবে একটু সময় লাগবে, তারা বন্ধ করে নি। তারপর নবীন কাকাকে হেল্প করে খুব দ্রুত নবীন কাকার সঙ্গে বাড়িতে চলে আসলাম। আমার সঙ্গে কি ঘটছে সেসব আমি কিছু বুঝতে পারছি না। আমার সত্যি বেশ আশ্চর্য লাগতে শুরু করলো, এবং ভয়ে তখন আমি কোথাও বের হতে পারতাম না। অনেক রাত পর্যন্ত আমি যে বাজারে থাকতাম, সেই রাত পর্যন্ত বাজারে থাকা বন্ধ করে দিলাম। ওদিনকে বাড়িতে এসে খানিকটা অসুস্থ ফিল করলাম, এবং পরের দিন আমি 9টার আগেই দোকান বন্ধ করে অন্যান্য সকলের সঙ্গে বাজার থেকে বাড়িতে চলে আসলাম। সাধারণত দেরি করে আমি বাজার থেকে ফিরতাম, তবে এরকম একটা কাণ্ড ঘটার পর আমার কেন যেন ভয় ভয় লাগতো। আগে একা একা আসতে ভয় লাগতো না, তবে আমি নিশ্চিত যে ওইটা কোনো মানুষ না, এবং যে রাত্রেবেলা আমার কাছে সবজি নিতে আসে সে নির্ঘাত কোনো প্রেতনি বা অন্য কোনো কিছু হবে, যে কিনা আমার ঘাড় মটকাবে বা আমাকে কোনো কাজে ব্যবহার করবে, যার কারণে আমার কাছে আসে। এই বিষয় নিয়ে আমি ভাবলাম যে কোনো একজন তান্ত্রিক বা কোনো হুজুরের সঙ্গে ডিসকাস করব, যে কিনা আমাকে এটা সমাধান দিতে পারে। যাই হোক, এরকম করে 2-3 দিন কেটে গেল। আমি বাজারে খুব দ্রুত চলে আসতাম, 8টা-9টার দিকে আমি বন্ধ করে চলে আসতাম, যেতাম না। এদিকে খেতে সবজি তখন বড় হচ্ছিল না, আর আড়াতেও যেতাম না। তো সব মিলিয়ে ছোট ভাই অনেকদিন বসতো, আর আমি নিজে বসতাম না। তো 4-5 দিন মাঝখানে কেটে গেল, আমি বাজারে এরকমভাবে আসছি। যাই হোক, ওদিনকে রাত তখন 9টা সাড়ে 9টা বাজে। আমি যখন আসছিলাম তখন আবার আমার নাকে সেই সুঘ্রাণটা আসতে লাগলো। আমি খুব দ্রুত গতিতে সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে তখন শুয়ে পড়লাম। শুয়ে কেন যেন আমার কাছে মনে হচ্ছিল যে ওই জিনিসটা আমার পিছু ছাড়বে না। আমাকে আগামীকাল সকালবেলা কোনো হুজুরের কাছে যেতে হবে, গিয়ে কোনো তাবিজ যদি আনা যায় তাহলে হয়তো কোনো একটা উপকারে আসবে। আমাকে যেভাবে হোক জানাতেই হবে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আমার আচমকা ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে খেয়াল করলাম সেই সুঘ্রাণটায় আমার পুরো রুম ভরে গিয়েছে। আর জানলা বন্ধ করে ঘুমিয়েছিলাম যেহেতু ঘরে অন্ধকার ছিল। আমি তখন দেখি ঘেমে একদম গোসল করে ফেলেছি। আচমকা
একটা ঠান্ডা হাওয়া আমার ঘরের ভিতরে আসতে লাগলো। সেরকম ঠান্ডা হয় পুরো রুমটা একদম শীতল হয়ে গেল। তারপর আমি খেয়াল করলাম কেউ নূপুর পরে আমার ঘরের ভিতরে হাঁটাচলা করছে। এর আগের দিন তো এমনিতেই হাঁটতো, কিন্তু কেউ নূপুর পরে আমার ঘরের ভিতরে এসেছে। তখন আমি ভয়ে চিৎকার দিতে যাবো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে খেয়াল করলাম আমার বিছানার উপর এসে একজন বসলো, মানে আমার পায়ের কাছে। আমি যেন নিজের শরীরকে কোনোভাবে নড়াচড়া করতে পারছিলাম না, এবং তার গায়ে এক ধরনের আলো জ্বলছিল। তার শরীর যেন চকচক করছিল। সে আলোটা এসে আমার মুখের উপর পড়ল। তারপর সেই মেয়েটি তার মুখের নাকাবটা সরালো। নাকাব সরানোর পর তার চেহারা দিকে তাকিয়ে আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। এতক্ষণ যতখানি না ভয় লাগছিল, তার থেকে বেশি অন্যরকম লাগছে। এবং মেয়েটির চোখের দিকে তাকিয়ে যেন আমি তার মায়াতে ডুবে যাচ্ছিলাম। এই পরিমাণ সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমাকে বলে উঠল, আপনি কি আমাকে দেখে ভয় পান? কেন ভয় পান বলুন তো? আমি তো আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি, বা আপনাকে ভয় দেওয়ার জন্য আসিনি। তাহলে আপনি কেন ভয় পান? আমাকে দেখে আপনার শরীরের কি অবস্থা করেছেন? আপনি এখন রাত্রি পর্যন্ত বাজারেও থাকেন না। আমি কি আপনার খুব বেশি ক্ষতি করে ফেলেছি? আমি তখন মেরে বসে রইলাম সেখানে, কোনো কথা বলতে পারছিলাম না। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তারপর মেয়েটি আবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলুন? আমি তখন একটু ভয় ভয় তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, এবং আপনি আমার ঘরের ভিতরে কিভাবে আসলেন, এবং আপনি আমার পিছু কেন নিয়েছেন? আমি জানি যে আপনি এই জগতের কেউ না, আপনি তো কোনো ভূত বা প্রেতনি। এই কথা শুনে সে খানিকটা হেসে বলল, আমাকে পেতনির মতো লাগছে। মেয়েটার হাসিটাও বেশ সুন্দর। তখন আমার যুবক বয়স, সুন্দরী কোনো মেয়ে দেখলে তার প্রতি একটা অ্যাট্রাকশন জমাবে, সেটা আমার অবশ্যই হওয়া উচিত, এবং সেটাই হচ্ছিল। মেয়েটি অত্যাধিক রকমের সুন্দরী ছিল, এবং তার চোখের দিকে তাকিয়ে আমি যেন তার মায়ায় পড়ে যাচ্ছিলাম। মেয়েটি তখন আমাকে আবার জিজ্ঞেস করলো যে, আমি কি দেখতে পেতনির মতো? আমি বললাম, একদমই না। তাহলে সে বললো, তাহলে আমাকে পেতনি বলছো কিসের জন্য? সত্যি কথা বলতে আমি তোমাকে ভয় দিতে চাইনি, আর আমি তোমার কাছে এমনিতেও আসতে পারছিলাম না। ভাবলাম কি করে তোমার সঙ্গে দেখা করা যায়, তো এই জন্য মূলত সবজি কেনার বাহানায় তোমার কাছে গিয়েছিলাম। তবে তুমি তো আমাকে দেখে ভয় পেলে, আর এখন বাজারেও যাও না, সে তো বাধ্য হয়ে তোমাকে আমার সরাসরি দেখা দিতে হলো। প্রথম প্রথম লজ্জা লাগছিল, তবে এখন সেই লজ্জাটা কেটে গিয়েছে, এবং তোমার সঙ্গে প্রথমে কিভাবে কথা বলবো, তুমি কিরকমভাবে রিয়াক্ট করবে, সেটা ভেবেই পাচ্ছিলাম না। এখন খানিকটা ভালো লাগছে। আমি তখন আবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে, এবং আপনি আমার কিছু কেন নিয়েছেন? আপনি নিশ্চয়ই আমাকে এখান থেকে নিয়ে যাবেন, তাই না? নিয়ে গিয়ে আর কখনো ফেরত দিয়ে যাবেন না। আমাকে দিয়ে হয়তো কাজ করাবেন। আমি শুনেছি, আমার দাদার কাছ থেকে ভূত পেতনিদের গল্প শুনেছি। সে তখন আবার বলল, আমাকে কি পেতনির মতো লাগছে, ভূতের মতো লাগছে? আমি বললাম, না, ঠিক তেমন না। মেয়েটি বলল, তাহলে কেন এরকম করে বলছো তুমি, আমাকে বলো তো। আমি বললাম, আসলে ভয় লাগছে আমার। আমি জানি যে আপনি ইহজগতের কেউ না, হয়তো অন্য কোনো জগৎ থেকে এসেছেন। অবশ্য মানুষ না, এটা খুব ভালোভাবে জানি। মেয়েটি তখন বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আমি কোনো মানুষ নই, আমি একটা পরী। জিন সম্প্রদায়ের নাম তো শুনেছ, তাই না? আমি বললাম, জিন, পরী, এটা বাস্তবে হয়? জিন সম্পর্কে শুনেছি, কিন্তু পরী, সেটা কি কখনো বাস্তবে হয়? এটা আমার চোখের ভুল, আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। তাই বলে নিজের হাতে একটা চিমটি কাটলাম, কিন্তু তাতে কোনো কিছুর পরিবর্তন হলো না। আমি দেখলাম মেয়েটি তখন আমার পাশে বসে আছে, এবং সে আমার পায়ের কাছ থেকে সরে আর সামনে থাকা সেই চেয়ারটার উপর এসে বসেছে। তার গা থেকে ভক ভক করে সেই ঘ্রাণটা আসছে, যে ঘ্রাণটা আমি সবসময় পাই। আমার পুরো শরীরের ভিতরে যেন একটা অন্যরকম বিক্রিয়া হতে শুরু করলো। আমি মেয়েটিকে আবার জিজ্ঞেস করলাম যে, আপনি পড়ি, তাহলে আমার কাছে কি চান? আমি কিছু করিনি, দয়া করে আমাকে নিয়ে যাবেন না, আমি সত্যিই কোনো কিছু করিনি। মেয়েটি তখন আবার তার সুন্দর হাসিটা হাসতে লাগলো, একটা অট্ট হাসি। অট্ট হাসিটা বাইরে পর্যন্ত যাচ্ছে কিনা জানি না, তবে আমি কাঁচামাচু ধরে বিছানার পর বসে আছি। তার শরীরের যে আলো, সে আলোতে আমার পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে। ঘরে একটা শীতল আবহাওয়া এবং পরিবেশ বইছে, সেই সঙ্গে একটা অন্যরকম সুঘ্রাণ। আমি তাকে বললাম যে, আপনি আবার হাসছেন, আপনি একটা পরী, আমাকে নিয়ে যাবেন, সেটা বলাতে দোষ কি হলো? মেয়েটি তখন বলল, আপনাকে সত্যি নিয়ে যেতে আসিনি, বরঞ্চ আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, তার ধন্যবাদ তো অবশ্যই দিতে হয়। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। সত্যি কথা বলছি, আমি আপনাকে ভয় দেওয়ার জন্য এখানে আসিনি, আমি আপনার উপকার করার জন্য এসেছি। এবং আমি আপনাকে ভয় দিতে চাইনি, যদিও একটু ভয় দিয়ে ফেলেছি, তবে আপনি দয়া করে ভয় পাবেন না। আমি সত্যি আপনার উপকার করার জন্য এসেছি। মেয়েটির চরিত্র দেখে সত্যি আমি অবাক হচ্ছিলাম। এই আপনি, এই আবার তুমি, এই আবার হেসে কথা বলছে, এই আবার একটু ভয়ের সুরে কথা বলছে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মেয়েটিকে তখন আমি বললাম, আসলে আপনি আমার কাছে কেন এসেছেন বলুন তো, আর আমার কাছে কি চাচ্ছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি বলল, আপনি একটু শান্ত হন, আমি সমস্ত কিছু বলছি। আর সত্যি এত প্যানিক হবার কিছু নেই।
আমি সমস্ত কিছু বলছি, আর আমি সত্যি কথা বলছি। আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি, আমি আপনার উপকার করার জন্য এসেছি। এবং আপনি আমাকে বেশ কয়েকদিন আগে একটা উপকার করেছিলেন, এবং এক প্রকার বলতে গেলে আপনি আমার জীবনই বাঁচিয়েছিলেন। সেদিনকে যদি আপনি না থাকতেন তাহলে যে আমার কি হতো সেটা ভেবেই এখন পর্যন্ত আমার গা শিউরে উঠছে। হয়তো আমি সেদিনকে সেখানেই মারা যেতাম। তবে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সেখান থেকে উদ্ধার করে এরকম একটা হসপিটালিটি দিয়ে আমাকে সুস্থ করে তুলেছিলেন। না হলে সত্যিই আজকে আমি কোথায় থাকতাম আমি জানি না। তবে এই জন্য আপনাকে ধন্যবাদ দিতেই হয়। আমি এই জন্য আপনার কাছে এসেছি, সুস্থ হওয়ার পরপরই আপনার কাছে ছুটে এসেছি। তবে আপনার সঙ্গে সরাসরি কথা বললে যে আপনি ভয় পাবেন, সেই জন্য শুরুতে আপনার কাছে একজন ক্রেতা সেজে গিয়েছিলাম। আর দিনের বেলা তো যাওয়ার সুযোগ নেই আমার, যার কারণে রাত্রেবেলায় আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে আপনি যেরকমভাবে ভয় পাবেন সত্যি আমি সেটা বুঝতে পারিনি। দয়া করে আমাকে মাফ করবেন। আসলে আমি চাচ্ছিলাম যে আপনার সঙ্গে কথা বলতে, যেভাবেই হোক, কিন্তু কয়েকবার আমি আপনার পিছু নিয়েছি কথা বলার জন্য। তবে সত্যি আপনার সঙ্গে আমি কথা বলতে পারিনি বিদায় হয়তো আজকে এরকমভাবে আপনার সঙ্গে দেখা করতে হয়েছে। আর আপনি ভয় পেয়ে আছেন। আমি চাই আপনার ভয়টা কাটুক এবং আপনি আমাকে খারাপ না ভাবেন। সত্যি আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তখন নিজের মস্তিষ্ককে কিছুটা স্থির করলাম, কারণ আমার মাথায় সত্যি কোনো কিছু ঢুকছিল না। এই মেয়েটাকে আমি কখন বাঁচালাম, তাকে কখন উদ্ধার করলাম, বা কখনই কি করলাম, সেটা সত্যি আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি তখন মেয়েটিকে বললাম, আপনি কি বলছেন সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আপনি একটা পরী সেটা আমার বিশ্বাস হয়েছে। আপনি ঘরের ভিতরে আমার দরজা জানলা বন্ধ, এটা কোনো জিন পরী ছাড়া আর কেউ করতে পারবে না, সেটা আমার খুব বিশ্বাস হয়েছে। আর আপনি যে সুন্দরী সেটা দেখে আমার বোঝার আর বাকি নেই যে আপনি একটা পরী। মেয়েটি তখন বলল, সত্যি আমি সুন্দরী? তোমার কাছে আমাকে সুন্দর লেগেছে? আমি বললাম, হ্যাঁ, আপনি অনেক সুন্দরী, এবং আপনার মতো এরকম সুন্দরী মেয়ে আমি সত্যি বলছি জীবনে দেখিনি। আপনার চোখ, চোল, ত্বক এবং সমস্ত কিছু যেন আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন, সেটাই আমার মনে হচ্ছে। এবং আপনি খুবই সুন্দর। আপনার এরকম সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, এবং আপনি পরিচার আর কেউ হতেই পারেন না। মেয়েটি তখন একটু খুশি হয়ে গেল। আমি তাকে ইমপ্রেস করছি না, তাকে দেখতে আসলেই সুন্দর। মেয়েটি তখন আমাকে বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি যে তুমি আমাকে কিভাবে উদ্ধার করেছিলে বা কিভাবে দেখেছিলে সেটা আমি বলবো। তবে আগে তুমি বলো যে তুমি আমাকে দেখে ভয় পাবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখে ভয় পাবো না। মেয়েটি তখন বলল যে, তুমিও দেখতে খুব সুন্দর, এবং তোমার মতো হ্যান্ডসাম ছেলে সত্যি আমি এর আগে দেখিনি। আমি বললাম, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমি কোন অ্যাঙ্গেল দিয়ে আপনার কাছে হ্যান্ডসাম দেখতে লাগলাম? পরিমেয়েটি তখন বলল, অবশ্যই তুমি হ্যান্ডসাম, কারণ তোমার যেরকম উচ্চতা তেমন গঠন, সেরকম সুন্দর চেহারা, সে মিলে তুমি সুন্দর না? আমি বললাম যে না, আমাদের এখানকার মানুষরা আমাকে সুন্দর বলে না বা হ্যান্ডসামও বলে না। পরিটি তখন বলল, আমার কাছে তো দেখতে হ্যান্ডসাম লেগেছে, তাই না? তখন তার সঙ্গে কথা বলতে কেন যেন আমার ভয় লাগছিল না। আমি তখন তাকে বললাম যে, আপনি কিন্তু বলেননি এখন পর্যন্ত যে আপনি আমাকে কিভাবে চিনেন বা আমাকেই কেন দেখা দিলেন। জিনপরিরা তো সাধারণত কোনো মানুষকে দেখা দেয় না, কিন্তু আপনি কি মনে করে আমার পিছু লেগেছেন বা আমাকে দেখা দিয়েছেন? আপনার উদ্দেশ্য কি সেটা আমি জানতে চাই। মেয়েটি তখন বলল, আরে বোকা ছেলে, এখন পর্যন্ত তুমি বুঝতে পারোনি যে আমি কেন তোমার কাছে এসেছি? তোমার সেদিনকার ঘটনা মনে আছে? আমি তখন বললাম, কোন দিনকার ঘটনা বলুন তো? মেয়েটি তখন তার মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এই ছেলেটি এত দ্রুত সমস্ত কিছু ভুলে যায়। আজকে থেকে প্রায় মাসখানেক আগের ঘটনা। একটা ঘোড়াকে তুমি রাস্তায় পেয়েছিলে, সে কথা তোমার মনে আছে? যখন তুমি ক্ষেত থেকে বাড়িতে ফিরছিলে তখন পেয়েছিলে। তখন আমি আমার মাথায় খানিকটা জোর দিলাম। তখন আমার মনে পড়ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ঘোড়ার ছানা, যে কিনা আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল। মেয়েটি আমাকে বলল, হ্যাঁ, তো আমি তো সেটাই বলছি, সেই ঘোড়ার ছানার কথাই বলছি। আমি তখন আবার বলতে লাগলাম, হ্যাঁ সেটা ঠিক আছে, আমি সেই ঘোড়ার ছানাটাকে পেয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, এবং তার শরীরে কিছু জায়গায় ক্ষত ছিল এবং সে বেশ খানিকটা অসুস্থ ছিল। তাকে তখন বাড়িতে এনে সেই সব জায়গায় ব্যান্ডেজ করেছিলাম, তারপর তাকে খাওয়ার দিয়েছিলাম। তবে পরের দিন সকালবেলা উঠে তাকে আমি আর দেখতে পাইনি। সে কোথায় যেন চলে গিয়েছিল। ভেবেছিলাম ঘোড়ার ছানাটাকে পালবো, তবে সে তার আগেই কোথায় যে চলে গেল। প্রাণীদের প্রতি আমার আবার অনেক ভালোবাসা আছে, এই কারণেই আমি মূলত সেই ঘোড়ার ছানাটাকে বাড়িতে এনে একটা লালন পালন করার জন্যই মূলত তাকে এনেছিলাম। আর সে মূলত অসুস্থ ছিল, সেটাও একটা কারণ। তবে আশ্চর্যজনকভাবে পরের দিন সকালবেলা তাকে মানে খুঁজে পাইনি। মেয়েটি তখন বলল, খুঁজে পাবেন কিভাবে, কারণ সেই ঘোড়াটা ছিলাম আমি। আমি একটা বিপদে পড়ে সেখানে আহত হয়ে পড়ে গিয়েছিলাম। এগুলো বলার পর আশ্চর্য হয়ে আমি মেয়েটার দিকে তাকালাম। বললাম, আপনি কি বলছেন? আপনি একটা ঘোড়া? আমার মাথায় কিছু ঢুকছে না। মেয়েটি তখন বলল, শোনো, পরীরা
চাইলে যে কোনো কারোর রূপ ধারণ করতে পারে, কোনো সাপ, যে কোনো ধরনের পশু পাখি, এবং চাইলে আমি তোমার রূপে ধারণ করতে পারবো। সেরকম ক্ষমতা আমাদের কিছু বিশেষ জিনেদের আছে, তবে সেটা আমি এখন পর্যন্ত শিখিনি, খুব শীঘ্রই শিখে যাব। তবে আমি চাই যে তুমি ঘটনাটা জানো, এবং তোমার কাছে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি। সেটা নিয়ে তুমি কনফিউজড একদমই থেকো না, তাতে করে হয়তো তোমার আমার প্রতি একটা অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, মনে হবে যে আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, কিন্তু আসলে ঠিক তেমনটা না। আমি সত্যি তোমাকে সাহায্য করার জন্য এসেছি, এবং তুমি আমার যে উপকারটা করেছো সেটার একটা প্রতিদান আমি তোমাকে দিতে চাই। সেটা যদি তুমি গ্রহণ করো তাহলে। আমি বললাম যে আপনি ঘটনা বলুন আগে, কিসের জন্য আমার সঙ্গে কানেক্টেড হলেন সেটা তো বুঝতে পারছি না। আর আপনি একটা ঘোড়া। পরিমিতি তখন বলল যে হ্যাঁ, আমি একটা ঘোড়ার বেশি পৃথিবীতে এসেছিলাম। মূলত হচ্ছে আমার পৃথিবীতে ঘুরতে বেশ ভালো লাগতো। প্রতি পূর্ণিমা রাতে আমি বিভিন্ন প্রাণীর বেশ ধরে পৃথিবীতে ঘোরার জন্য আসি। আমাদের জগৎ থেকে এখানে অনেক পরীরাই আসে, তো একদল পরীর সঙ্গে আমি এখানে এসেছিলাম। তো আমি যে দল পরীর সঙ্গে এসেছিলাম সেই দলের মধ্যে কেউ পাখি সেজেছিল, কেউ ঘোড়া, কেউ বা সাপ, কেউ বা বিড়াল, এরকম সেজে আমরা পৃথিবীর উপত্যকায় নেমে আসি। তো সেদিনকে আমি যখন নেমে আসি, আসার পরে আমি এবং আমার যে দল ছিল সেই দল থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি, এবং তাদেরকে আমি খুঁজে পাই না। কারণ হচ্ছে তারা কোন দিকে গিয়েছে সেটা আমি জানি না। আমি যাওয়ার পথে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, যার কারণে আমি ওইখানের একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এবং আমার ছিল শ্বাসের সমস্যা। বেশিক্ষণ উঠতে পারতাম না, বেশিক্ষণ উঠলেই আমার শরীরটা একটু খারাপ করতো। আমি যখন ওদেরকে বললাম যে তোরা কোন দিকে যাচ্ছিস, ওরা বললো এদিকে যাচ্ছি এবং অমুক জায়গায় আয়। আমাদের একটা স্থান আছে, সেটা একটা বড় দিঘির মতো জায়গা, একটা বড় পাহাড়ের দিঘির মতো জায়গা, সেখানে আমরা যাই। তো ওরা আমাকে বললো যে আমি ওই পর্যন্ত যাব, তোরা আয়। তারপর হচ্ছে আমি সেখানে বসে পড়লাম, এবং ওরা আমাকে রেখেই চলে গেল, কারণ ওরা দাঁড়াতে চায় না। বলল যে তুই আয়, আমি সেখানে যাচ্ছি। আমি সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, দল থেকে ততক্ষণ ছুটে গিয়েছি। আমি তখন এদিক দিয়ে যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে আচমকা দুটো বদমাইশ জিন আমার উপর আক্রমণ করে। সাধারণত এসব পূর্ণিমা রাতে এসব বদমাইশ জিনেরা বাইরে বের হয়, কিছু সুন্দরী পরীরা আছে তাদেরকে মূলত হামলা করার জন্য বা তাদের সঙ্গে খারাপ কিছু করার জন্য। তো দুর্ভাগ্যক্রমে সেদিনকে ওই দিন জিন দুটোর পাল্লায় আমি পড়ে যাই, কারণ আমরা তো দল নিয়ে ঘোরাফেরা করি, দল ছাড়া যাকেই পাই তাদেরকেই ওরা ক্ষতি করার চেষ্টা করে। তারপর ওই জিনগুলো আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, এবং ঘিরে আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি তখন সেখান থেকে পালিয়ে একটা ঘোড়ার বেশ ধরে তখন মাটিতে নেমে যাই, এবং খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে তারা আমাকে ধরে ফেলে, এবং ধরে ফেলা অবস্থায় আমার উপর শারীরিক নির্যাতন করতে শুরু করে। কিন্তু ততক্ষণে আচমকা সেখানে তুমি চলে আসো। তুমি মনে হয় ওই সময়ে ওইখান দিয়ে কাজ করার জন্য মাঠ থেকে ফিরছিলে, তোমার হাতে ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্রগুলো দেখে ওরা তখন সেখান থেকে পালিয়ে যায়। আমি তখন সেখানে নিরাপদে বেঁচে যাই, তবে ততক্ষণে ওরা আমার শরীরের বেশ খানিকটা জায়গায় আঘাত করে ফেলেছে। এই কারণে মূলত আমি সেখানে একদম দুর্বল হয়ে পড়ি, এবং আমি কোনোভাবেই সেখান থেকে নড়াচড়া করতে পারছিলাম না। আমার শরীর বেশ খানিকটা খারাপ লাগছিল, কারণ হচ্ছে ওরা আমাকে বেশ খানিকটা জায়গায় আঘাত করেছে এবং মেরেছে, তবে খারাপ কোনো কিছু করতে পারিনি। আমি সেখানে প্রায় অচেতন হয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে তুমি সেখানে এসে উপস্থিত হও, এবং এখানে এসে আমাকে দেখে আমি শুধুমাত্র তোমার চোখ দুটোই দেখেছিলাম, মানে তোমার চেহারা দুটো। তুমি আমার কাছে আসলে, এসে তারপর আমাকে কোলে তুলে নিলে, কারণ আমি তখন ছোট্ট ঘোড়ার একটা রূপ ধারণ করে সেখানে পড়েছিলাম, আর ওইখান থেকে যাওয়ার শক্তিও আমার ছিল না যে আমি ওইখান থেকে উড়ে যাব। তবে জিনগুলো তোমাকে দেখে যে পালিয়েছে সেটা দিব্যি বোঝা যাচ্ছিল, কারণ তোমার হাতে একটা অস্ত্র ছিল আর তোমার গলায় একটা তাবিজ ছিল, যে তাবিজগুলো ওদেরকে হয়তো ওখানে থাকতে কষ্ট দিচ্ছিল বা বাধা দিচ্ছিল। তোমার গলায় কি কোনো তাবিজ আছে? আমি তখন বললাম যে হ্যাঁ, আমার মায়ের দেওয়া একটা তাবিজ আছে, তার ভিতরে আয়াতুল কুরসি সম্বলিত আরও বেশি কিছু দোয়া দেওয়া আছে। আমি রাত রাত বাইরে থাকি, এই জন্য আমার মা বলেছে এগুলো যেন পড়ি আমি, তো সেটাই আমি মূলত পড়ে থাকি। তো তারপর আমি বললাম যে তারপর কি হলো? তারপর মেয়েটি বলল যে তারপর তো তুমি আমাকে নিয়ে আসলে, আর আমি তখন আমার অচেতন অবস্থা, বাড়িতে এসে আমার তখন সামান্য জ্ঞান ফিরল। তুমি আমাকে তখন ব্যান্ডেজ করে দিলে, তারপর আমাকে কিছু খেতে দিলে, আমি সেগুলো খেতে পারছিলাম না। আর তুমি ছোট বাচ্চা মনে করে আমাকে একটু দুধ খেতে দিলে, তবে আমি তো দুধ খাই না, কারণ হচ্ছে আমি তো মূলত হচ্ছে জিন, আমি কোনো বাচ্চা না। তো সেহেতু আমি তখন সেখানে বেশ খানিকক্ষণ ওরকমভাবে রাখার পর তুমি আমাকে সেরকমভাবে রাখলে, তারপর তো তুমি সব কিছু জানো। তারপর আমি বললাম হ্যাঁ। তারপর আমি সেই রাতে তোমাকে সেখানে মুড়িয়ে একদম খুব সুন্দরভাবে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখলাম, কিন্তু পরের দিন সকালে আমি তোমাকে পাইনি। আমার ভীষণ মন খারাপ হয়েছিল জানো। তারপর আচমকা যে আমি মেয়েটাকে তুমি করে বলছি সেটা সে নোটিস করেছে, এবং আমি নিজেও নোটিস করেছি, কিন্তু আচমকা বলে ফেলেছি। মেয়েটি তখন বলল যে এই জন্যই মূলত তোমাকে আমি ধন্যবাদ দিতে চাইছিলাম। আর ওদিনকে যাওয়ার কারণ হচ্ছে
আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। এই কারণে পরের দিন সকালবেলা যখন আমার খানিকটা সুস্থ অনুভব করলাম, তখন আমি সেখান থেকে আমার জগতে ফিরে গিয়েছিলাম এবং ফিরে যাওয়ার পর আমার সেই বান্ধবীদেরকে অনেক বকাঝকা করেছিলাম যে তোরা এরকমটা করেছিস, আমার যদি কোনো ক্ষতি হয়ে যেত, সত্যি তুমি না থাকলে সেদিন রাত্রেবেলা হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, আর আমি হয়তো কোনোদিন আমার জগতে ফিরে যেতে পারতাম না। ওরা আমাকে হয়তো মেরে ফেলতো। ওরা শয়তান জিনের দল এবং এগুলোই করে, এবং ওদের ব্যাপারে এর আগে আমি অনেক শুনেছি, এবং ওদিনকে আমি ওদের খপ্পরে পড়েছি যে এখান থেকে তুমি আমাকে উদ্ধার করেছো, এবং সেই জন্য মূলত আমি চাচ্ছি যে তুমি আমার আপ্যায়নটা গ্রহণ করো। এবং আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অনেকবার ঘোরাঘুরি করেছি, কিন্তু কেন যেন তোমার সঙ্গে কথা বলতে পারছিলাম না, কিন্তু আজকে সমস্তটা বলতে পেরে আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। আমি তখন পরিমিটাকে বললাম, যাই হোক, আমি যে তোমাকে বাঁচাতে পেরেছি সেটাই আমার কাছে বেশ বড় পাওয়া, এবং আমি যে কারো উপকারে আসতে পেরেছি সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে দেখে। পরিমিটি তখন বলল, আমার কাছে না খুব প্রশান্তি লাগছে, কারণ তোমাকে যে সমস্ত কথা বলতে পেরেছি এবং এখন খুব খালি খালি লাগছে। আমি বললাম যে যাই হোক, এতদিন তাহলে আমি শুধু শুধু ভয় পেয়েছি, আর তুমি আমাকে শুধু শুধু ভয় দিয়েছো, তাই না? পরিমিটি তখন বলল, আসলে আমি তোমাকে ভয় দিতে চাইনি, তবে তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে গেলে আমি খুব খুশি হব। আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই যাব তোমার সঙ্গে। তোমাদের বাড়িটা কোথায়? সে তখন বলল, আমাদের বাড়িটা ওই উপরের একটা জায়গায়, এখান থেকে অনেকটা দূরে। আমি তোমাকে নিতে আসবো এবং খুব শীঘ্রই তোমার কাছে আসবো। তুমি এখন তাহলে ঘুমিয়ে পড়ো, আর একদমই ভয় পেও না। সত্যি আমি তোমাকে কোনো ভয় দেখানোর জন্য কোনো কিছু করিনি, আর আমি সত্যিই তোমাকে মূলত হচ্ছে গিয়ে কথা বলার জন্য এসেছিলাম, আর তুমি বেশ সুন্দর, তোমার সঙ্গে আবার আমার কথা হবে। তাই বলে পরীটা আমার চোখের সামনে একটা প্রজাপতির মতো আলো হয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। এখন আমার একটু ভয় লাগছে না। পরীটার দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। পরীটার চেহারা যখন তখনও আমার চোখে ভাসছে। আমি এই পরীটার চেহারা দিকে তাকিয়ে রয়েছি, কোনোভাবেই যেন তার চেহারা আমার চোখের সামনে থেকে সরছে না। মনে হচ্ছে যে সে তখনও আমার রুমের ভিতরে আছে। গন্ধটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। তারপর এক পর্যায়ে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। পরীটা আবার আসবে এবং বলেছে যে সে আমাকে তাদের দেশে নিয়ে যাবে এবং আমাকে আপ্যায়ন করে গিয়েছে। পরের দিন সকালবেলা উঠে আমার সারাদিন যেন মনের একটা উৎফুল্ল ছিল। পরীটা আসবে, এসে আমাকে নিয়ে যাবে। আমার কাছে খুব আনন্দিত লাগছে। কেন যে লাগছিল সেটা আমি বুঝতে পারছিলাম না। পরীটাকে দেখে প্রথম দেখে আমার বেশ পছন্দ হয়েছে, আর সে আমার কাছে এসে আমাকে বলেছে আমি নাকি সুন্দর। আসলেই পরীর দেশে যাওয়ার জন্য আমি যেন একদম উৎফুল্ল হয়ে আছি। আমার সারাদিন যেন উৎফুল্লতায় কাটলো, এবং রাত্রেবেলা দোকানে বসেও আমার কাছে বেশ আনন্দিত লাগছিল। আশেপাশে তখন কেউ নেই। আচমকা আমি তখন আমার দোকানের পাশে তাকিয়ে দেখলাম পরিমেয়েটি আমার দিকে হেঁটে আসছে এবং তার হাসি মাখা মুখ। তখন যার চেহারায় কোনো নাকাব নেই। আমি তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের প্রথম এপিসোড এখানেই শেষ। দ্বিতীয় এপিসোডে কি হবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে দ্বিতীয় এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আপনার জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।